ছাড়া এই আকাশ মনোমরা, যেন শীতে মৌসুমে পাতা ছড়া। তুমি ছাড়া এই আকাশ মনোমরা। হারাতে দেব না কোনোদিন তোমাকে, আগলে রাখবো রইল এই অঙ্গীকার। হারাতে দেব না কোনোদিন তোমাকে, আগলে রাখবো রইল এই অঙ্গীকার। হারাতে দেব না কোনোদিন তোমাকে, আগলে রাখবো রইল এই অঙ্গীকার। সময়টা জুলাইয়ের মাঝামাঝি। বাংলা ক্যালেন্ডার বলছে ভরা শ্রাবণ, কিন্তু মৌসুমী বায়ু এখনো তার সমগ্র দলবল নিয়ে এসে পৌঁছাতে পারেনি। প্রকৃতির খামখেয়ালিপনায় খাপছাড়া টিপটাপ অথবা ইলশেগুড়ি বৃষ্টি হয়েছে বটে, কিন্তু ঝমঝমটা এখনো শুরু হয়নি। পরিবর্তে একটা ভ্যাপসা গরমে মানুষজন নাকাল হচ্ছে। পাপ পাপ, বুঝলি তো বাবলি, মানুষের পাপ দিন দিন এত বিপুল পরিমাণে বাড়ছে যে তাতেই আবহাওয়া জলবায়ু সব চেঞ্জ হয়ে যাচ্ছে ক্রমশ। বিশ্ব দার্শনিক প্রবুদ্ধ ওর নিজস্ব স্টাইলে থুতনির এক চিলতে দাড়িতে তা দিতে দিতে হঠাৎ কথাটা বলল। এরকম অদ্ভুত একটা লজিকের কারণ জিজ্ঞেস করার কোনো দরকার ছিল না, কারণ প্রবুদ্ধ প্রায় হঠাৎ কিছু না কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড কথা বলে ভাও নেওয়ার চেষ্টা করে, আবার খানিক বাদে নিজেই ততদিক বিদঘুটে কোনো একটা এক্সপ্লানেশন দেয়। তাই আজকাল আর কেউ ওর অদ্ভুতরে কথায় বিশেষ কৌতূহল প্রকাশ করে না। তবে ইদানিং কিনা বাবলির একটু ব্যথা জেগেছে ওর ওপর, তাই একটু মুচকি হেসে ঠোঁট বেঁকিয়ে বাবলি বলল, কেন রে বুধু, আজকাল কি বাবাজিদের চ্যানেলগুলো এইসব শেখাচ্ছে নাকি? এতদিন তো পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং এইসবই শুনতাম। আরে ধুর ধুর, ওরা আবার কি বলবে, সারাদিন তো যোগ বিয়োগ করতেই ব্যস্ত। এটা আমার নিজের এক্সপ্লোরেশন। নাকের সামনে থেকে মাছি ওড়ানোর মতো হাত নেড়ে কথাটা বলল প্রবুদ্ধ, ওরফে বুধু। অমনি পাশ থেকে বিকাশ চোখ মটকালো। হ্যাঁ, তুই ছাড়া এমন অষ্টমাশ্চর্য আবিষ্কার আর কেই বা করতে পারে। ওর ব্যঙ্গটা অবশ্য গায়েই মাখলো না প্রবুদ্ধ। দুই হাতের আঙুলগুলো ফাঁকা করে মাথার চুলে কয়েকবার চিরুনি চালালো, তারপর বলতে শুরু করলো, দেখছিস না চারপাশে কিরকম খুন জখম রাহাজানি বেড়েই চলেছে। মানুষের পাপের আর কোনো লিমিটই থাকছে না। আর জানিস তো, পাপ করলেই শরীর থেকে একরকম ওয়ার্ম ওয়েভ বেরোয়। এতগুলো মানুষের সেই প্রবল উষ্ণতা কি পরিমাণ ভয়ঙ্কর বুঝতেই পারছিস। আর তাতেই চারিপাশের এই পরিবেশ তো গরম হচ্ছেই, সাথে সাথে যাও বা একটু মেঘ টেক আকাশে জমে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেগুলোও ফের বাষ্প হয়ে উবে যাচ্ছে। কয়েক সেকেন্ড সবাই চুপচাপ, তারপরই করিডোর ফাটিয়ে প্রবল অট্টহাসি। আবির একটু দূরে দাঁড়িয়েই সিগারেট খাচ্ছিল। দ্রুত কতগুলো টান দিয়ে দুই আঙুলের টুসকিতে ফিল্টারটা উড়িয়ে দিল, তারপর হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে এলো। ভাই ভাই দে ভাই, তোর পায়ের ধুলো আমার দিকে একটু বাড়িয়ে দে ভাই। মানে বাংলার এমন কৃতি সন্তানকে কি আর রোজ রোজ হাতের সামনে পাওয়া যায় বল? তুই তোর পাটা বাড়িয়ে দে ভাই, আমি একটু ধুলো নি তোর পায়ে। তাহলে ঝটপট একটা ট্রিট হয়ে যাক। বুধু এমন মহান একটা আবিষ্কার করেছে, কিছু না খাইয়ে কি আর সেলিব্রেট করলে চলে? মধ্যিখানে বাদল বলে বসলো কথাটা। তোর শুধু খাই না, কখনকার পকেট কাটবি সেই ধান্দা। আগের দিনও এমনি করে বুধুর টাকা ভাঙিয়ে খেয়েছিস, আজ আর ওটি হচ্ছে না।
রেফারির মতো কোমরে 2 হাত রেখেই বাবলি এবার চোখ পাকালো। বোঝাই যাচ্ছে এবার থেকে প্রবুদ্ধর ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের দায়িত্বটাও ওই নিতে চলেছে। ফোকটে খাওয়ার সুযোগটা যাতে এই বেলা হাত থেকে ফসকে বেরিয়ে না যায়, তাই তড়িঘড়ি বিকাশ বলে উঠল, ঠিক ঠিক। আর তাছাড়া এমন মেঘলা দিনে তো তোরই খাওয়ানোর কথা রে বাদলা। আজ তো তোরই দিন, দেখছিস না কেমন মেঘ করেই আছে, কেবল বৃষ্টির নামগন্ধও নেই। ইতিমধ্যেই একটা মিন্ট ফ্লেভারের চুইংগাম বের করে চেবাচ্ছিল আবির। হঠাৎ বৃষ্টির নামটা শুনতে পেয়ে কয়েক সেকেন্ডের জন্য ওর চোয়াল দুটোর নড়াচড়া বন্ধ হলো। পকেট থেকে মোবাইলটা বের করে টাইম দেখার ছলে হয়তো কিছু একটা ভাবলো একবার। পর মুহূর্তেই নিজেকে সামলে বাদলের গলা জড়িয়ে ধরে বলল, ওকে দ্যাটস ফাইনাল। বাদলাই তাহলে স্পন্সর করছে আজকে। ট্রিটের ব্যাপারটা যখন তুললোই তখন আমার মনে পড়লো বেটা পার্ট 1-এ হাইস্ট পার্সেন্ট পেয়েছে, আর তারপর ট্রিট একদম ডিউ রয়ে গেছে। তাহলে আজ সেটাই উসুল করা হয়ে যাক, কি বলিস বাদলা? ইয়ে না মানে তোরা আজই খাবি? এই মুহূর্তে তো এতগুলো মানে আমার কাছে তো এতগুলো টাকা। পুরো ব্যাপারটা শেষমেশ ওর দিকেই ঘুরে বুমেরাং হয়ে চলে আসলো দেখে একটু তোতলালো বাদল। বিকাশ সান্ত্বনা দেওয়ার সুরে বলল, আরে ঘাবড়াস না, আমরা তোর ঘাড় ভেঙে খেলেও তোকে এমন আশীর্বাদ দেব না যে পরের বারের ফার্স্ট ক্লাসটাও তোর বাঁধাই থাকবে। ক্যান্টিনে ওদের পছন্দের এক কোণের টেবিলটা ফাঁকাই ছিল। ওরা 5 জন গুছিয়ে বসতেই বাবলি চেঁচিয়ে অর্ডার দিল, অরুণদা 2 প্লেট চিকেন পকোড়া, নুডলস আর 5টা কফি। মাথার উপর সিলিং ফ্যানটা বনবন করে ঘুরছিল বটে, তবে তাতে বিশেষ স্বস্তি হচ্ছিল না। বাবলি প্রবুদ্ধর পাশে ওর নিজের চেয়ারটা টেনে নিয়ে গিয়ে গলা নামিয়ে কিছু একটা বলতে শুরু করলো। বিকাশ ব্যস্ত হয়ে পড়লো হোয়াটসঅ্যাপ চেক করতে। বাদল বেচারা নিজের পার্সটা বের করে হিসেব কষতে শুরু করলো। নিজের আক্কেল সেলামির জন্য এখন বেশ কিছু নোটের মাসুল গুনতে হবে ওকে। একটু দূরেই পাশাপাশি 2টো টেবিল জুড়ে সৌমি, পিয়ালি, অদিতিরা ওদের দলবল নিয়ে চুটিয়ে আড্ডা দিচ্ছে। সেদিকেই আনমনে তাকিয়েছিল আবির। না, আজও বৃষ্টি এলো না। ওটাই তাহলে তোর শেষ ডিসিশন? হ্যাঁ, কোনটা? বেখেয়ালি প্রশ্নটা করেই আবির বুঝতে পারলো যে ও একটা দারুণ ভুল করে ফেলেছে। অবিলম্বেই সাইক্লোন সুনামি শুরু হলো বলে তাড়াতাড়ি হাত পা গুটিয়ে একটা ডিফেন্সিভ পজিশন নিয়ে গলাটা যথাসম্ভব গম্ভীর করে বলল, ও আচ্ছা, ওই বিষয়টা। কলেজের পেছন দিকে মল্লিক বাড়ির বড় পুকুর ঘাটে ওরা 2 জন বসেছিল, বৃষ্টি আর আবির। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আরো বেশ কয়েকজন ওখানে ছিল। একসময় এই অঞ্চলে মল্লিকদের বিশাল জমিদারি ছিল। এই বড় পুকুরের শান বাঁধানো ঘাটটা আজও সেই অতীতের চিহ্ন বহন করে আসছে। পুকুরের জল বর্তমানে হেজে মজে ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও পাথর বাঁধানো সিঁড়ির ধাপগুলো এখনো দারুণ অক্ষত আছে। ফুরফুরে হাওয়ায় চওড়া ধাপগুলোতে হাত পা ছড়িয়ে দিব্যি গল্পগুজব করে টাইম কাটানো যায়। কলেজের অনেকেই তাই সময়ে কিংবা অসময়ে ক্যান্টিন বা কমন রুমে না কাটিয়ে এখানেই বসে আড্ডা দেয়। আজ পরপর 2টো পিরিয়ডের গ্যাপ ছিল ওদের, তাই ওরা 2 জন এদিকটাতেই চলে এসেছে। গ্রুপের বাকিদের অবশ্য 5 সাবজেক্টের ক্লাস আছে। এখানে আসা অবধি কেউই বিশেষ কথা বলেনি। আবির নিজের মোবাইলে টুকটাক ব্রাউজিং করছিল।
এতক্ষণ পর বৃষ্টির কথায় এবার ওর মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তোর প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা যে কি সেটা যদি তোকে বোঝাতে পারতাম তাহলে তো সমস্যাটা মিটেই যেত। আবির মনে মনে এ কথা বললেও ওর ঠোঁট দুটো কিন্তু নড়ল না। আমরা এতদিন ধরে ভালো বন্ধু, দুজনে সব কিছু শেয়ার করে এসেছি। আই নো ইউ অলসো লাইক মি। আমি একটা মেয়ে হয়ে তোকে প্রপোজালটা দিলাম, আর তুই? অভিমানে বৃষ্টির গলাটা বুঝে আসছিল। এবার আর নিরুত্তর থাকা যায় না বুঝতে পেরে আবির বলল, দেখ, আমার অ্যান্সারটা তোকে আমি আগেই জানিয়েছি বৃষ্টি। আমি এখনই কোনো রকম লাভ রিলেশনে যেতে চাই না। ইয়েস, টিল ডেট ইউ আর মাই বেস্ট কাম ক্লোজ ফ্রেন্ড, কিন্তু প্লিজ এর বাইরে এই সম্পর্কের আর কোনো নাম দিস না, প্লিজ। ডোন্ট টেল মি ইউ অলরেডি লাইক সামবডি এলস। ওফ না বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। তুই খেপে যাচ্ছিস কেন? সেরকম কিছু থাকলে সবার আগে তুই জানতে পারতিস। আমাকে তোর থেকে আর ভালো কে জানে এখানে? আমার লাইফটা একেবারে খুলি কিতাব, অ্যাজ সিম্পল অ্যাজ ইট লুকস ইয়ার। তাহলে আমাকে বারবার রিফিউজ করছিস কেন? তোর কি অন্য কোনো প্রবলেম আছে? কি অন্য প্রবলেম? না, ওসব কিছু ব্যাপার নেই। কি বলতে চাইছিস তুই? ভুরু নাচিয়ে গুরুগম্ভীর সংলাপগুলোকে একটু হালকা করার চেষ্টা করলো আবির, কিন্তু তাতে বৃষ্টির মানসিকতার কিন্তু কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা গেল না। সামনের পুকুরের জলের দিকে তাকিয়ে চাপা রাগী গলায় বৃষ্টি প্রত্যুত্তর দিল, তোর পার্সোনাল রিজনস যদি একান্তই বলতে না চাস তবে আমারও কিছু বলার নেই রে। এবারে বৃষ্টির হাতটা ধরলো আবির। দেখ বৃষ্টি, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। তোকে অপছন্দ করার বিন্দু মাত্র কোনো কারণ নেই আমার কাছে। কিন্তু আমি আগের দিন তোকে যা বলেছিলাম আজও সেই একই কথাই বলবো। এই মুহূর্তে তুই আমার সবচেয়ে আপনজন, যার সাথে আমি আমার লাইফের সবকিছু শেয়ার করতে পারি। কিন্তু আমাদের এই নিখাদ বন্ধুত্বে যখনই এই প্রেম নামের ভাইরাসটা ঢুকে যাবে তখনই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বোঝ। তুই আমি একে অপরের প্রতি পসেসিভ হতে শুরু করব। আমি ক্লাস বাঙ্ক করে কোথায় গিয়েছিলাম, তোর আসতে দেরি কেন হলো, এসব অবান্তর প্রশ্ন আর সন্দেহ তৈরি হতে শুরু করবে আমাদের মধ্যে। এই এখন যখন আমি সারাদিনে কটা সিগারেট খাচ্ছি, কোন ফার্স্ট ইয়ারের মেয়ের সঙ্গে ঝাড়ি মারছি, কার সঙ্গে কথা বলছি, কি করছি, এসব তোকে বিন্দাস বলে দিতে পারছি। কিন্তু তখন এসব বলার আগে 10 বার আমাকে ভাবতে হবে। আর সবকিছুর আগে যদি 1000টা কৈফিয়ত দিতে হয়, তেমন রিলেশনের বাঁধটাই কি দাঁড়াবে তুই বল? এতগুলো কথার পরেও যখন বৃষ্টি কোনো রকম প্রত্যুত্তর দিল না, তখন আবির ফের বলল, ওকে বৃষ্টি, ব্যাপারটা বোঝ। তুই আমাকে প্রপোজ করেছিস, মানছি, কিন্তু আমার কথাগুলো একবার আমার দিক থেকে ভেবে দেখ। কোনো রকমের কোনো কারণবশত তোর আর আমার এত ভালো ফ্রেন্ডশিপটা এভাবে নষ্ট হয়ে যাক, সেটা কিন্তু আমি একেবারেই চাই না। সো প্লিজ। বৃষ্টি হয়তো কিছু একটা ভাবছিল, তবে আবিরের এতগুলো কথাতেও ওর কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেল না। কেবল আনমনে নিজের আঙুলের নেল পালিশটা খুঁটতে লাগলো বৃষ্টি। আবিরও এরপর আর কি বলার থাকতে পারে খুঁজে পেল না। কলেজে পরস্পরের পরিচয়ের প্রারম্ভিক পর্ব থেকেই ওদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে আরও নিবিড় হয়েছে সেই মনের বন্ধন। ধীরে ধীরে ওদের সঙ্গে যোগ হয়েছে বিকাশ, প্রবুদ্ধ, বাবলিরা। বেশ জমজমেটি একটা ফ্রেন্ড জোন তৈরি হয়েছে ওদের। সকলে একসঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, শপিং করা, এতগুলো দিন বেশ দেদার ফুর্তিতেই কাটছিল সবার। কিন্তু হঠাৎ যে কি হলো, এই 1 সপ্তাহ আগে একদিন কোচিং থেকে ফেরার সময় দুম করে বৃষ্টি আবিরকে প্রপোজ করে বসে। তখন অবশ্য ওদের সঙ্গে গ্রুপের আর কেউ ছিল না। প্রাথমিকভাবে অত্যন্ত হকচকিয়ে গেলেও আবির সঙ্গে সঙ্গে জানায় ও এখনই এসব কিছু ভাবতে পারছে না।
পরে ফোন করে বিস্তারিতভাবে নিজের অপারগতার কথা বলে বৃষ্টির থেকে ক্ষমাও চেয়ে নেয়। তারপর থেকে মুখোমুখি দেখা হলেও বৃষ্টি আর এই প্রসঙ্গ উত্থাপন করেনি, কিংবা আবিরও নিজে থেকে কথা বলে তিক্ততা বাড়াতে চায়নি। আচ্ছা, তুই কি জীবনের সব সম্পর্ক এইভাবেই দেখিস? বেশ অনেকক্ষণ পর নীরবতা ভাঙল বৃষ্টি। আবিরের আর হয়তো কিছু বলার ছিল না, ও কোনো উত্তর দিতে পারল না। এরপর পাশে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে নিঃশব্দে উঠে গিয়েছিল বৃষ্টি। ওর যাত্রাপথের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। কি যে হলো বৃষ্টির? প্রেমের ভূতটাই বা ওর মাথায় কে ঢোকালো? উপরোক্ত এই ঘটনা দিন তিনেক আগের। এরপর কলেজে কিংবা কোচিংয়ে বৃষ্টির দেখা মেলেনি। ফোন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও কোনো রকম রেসপন্স করেনি আবিরের। ভাবছে আগামীকাল ওর মেসে গিয়েই একেবারে খোঁজ নেবে। ও কি অভিমান করে সবকিছু থেকে নিজেকে আড়াল করে রেখেছে, নাকি অন্য কোনো ব্যাপার? এই, তোর এই ছাগলদারিতে কবে কাটবি বলতো? কপট রাগে চোখ পাকালো বাবলি। সযত্ন লালিত দাড়িতে হাত বোলাতে বোলাতে প্রবুদ্ধ বলল, হাট, কি বলছিস? হ্যাঁ, জানিস এই স্টাইলটাকে কি বলে? এটা হলো গোটি। তোর এই গোটিকে বটি দিয়ে কাটবো আমি। ভালো চাস তো ঝটপট ওটাকে উড়িয়ে দিবি। বাবা গো, রক্ষে করো মা। হাসতে হাসতে একদিকে ছিটকে গেল প্রবুদ্ধ। জুওলজি অনার্সের ক্লাসটা সবে মাত্র শেষ হয়েছে। প্রফেসর আসেননি, তাই পরের ক্লাসটা অফই ছিল। ওরা কয়েকজন ক্লাসের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প গুজব করছিল। আবিরের আজ একেবারেই মন লাগছিল না কোনো কিছুতে। ও শুধু একটু তফাতে চুপচাপ বসে বোর্ডের ডায়াগ্রামটা খাতায় এঁকে নকশা করছিল। হঠাৎই পেছনে ঘাড় ঘুরিয়ে আবির জানতে চাইল, আরে বুধু, বাবলি, বলছি শোন না, বৃষ্টি কেন কদিন ধরে কলেজে আসছে না, সেসব কিছু জানিস তোরা? প্রবুদ্ধ আর বাবলি লাস্ট বেঞ্চে বসে পরস্পর খুনসুটি করছিল এতক্ষণ। আবিরের প্রশ্নে বাবলির ভুরু ধিনুকের ছিলার মতো বেঁকে পরক্ষণেই সোজা হয়ে গেল। সে তো তোরই ভালো জানার কথা। আফটার অল এত ভালো বন্ধু তোরা। এরকম অদ্ভুত কথা বলিস না তো। জানি না বলেই তো তোকে জিজ্ঞেস করলাম। ফোন, মেসেজ কোনোটার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কল করলে সুইচ অফ, এদিকে নেটেও অনলাইন হওয়ার নাম নেই। তুই তোর মেসের কাছেই থাকিস, তাই তোকে জিজ্ঞেস করলাম। হঠাৎ করে এতদিন কলেজ, কোচিং, বলা নেই কওয়া নেই, সব বন্ধ। চিন্তা হবে তো। আরে ওর তো আরেকটা নাম্বার। ওই কিছু একটা বলতেই যাচ্ছিল প্রবুদ্ধ। ক্যাক করে কুনুই দিয়ে ওর পেটে একটা খোঁচা দিয়ে থামিয়ে বাবলি বলল, ওর অন্য নাম্বারটাও আউট অফ রিচ, আর ও কিন্তু মেসেও নেই। মানে মেসেও নেই? কেন, বাড়ি চলে গেল নাকি? না, এখন তো ছুটি ছাটা ওকেশন কিছুই নেই। তাহলে ওর কি শরীর টরীর খারাপ করলো নাকি? বলতে পারবো না রে। ইনফ্যাক্ট গতকালই আমি ওর মেসে গিয়েছিলাম। ওর 5 সাবজেক্টের একটা খাতা আমার কাছে ছিল, ফেরত দিতে গিয়েছিলাম। গিয়ে দেখি বিছানাপত্র সব গুছিয়ে বেডিং করা, ওর কোনো পাত্তা নেই। অঞ্জলি বলে একটা মেয়ে ওর রুমমেট, সে বলল যে 3 আগে বৃষ্টি হঠাৎ বাড়ি চলে গেছে। কেন গিয়েছে বা কবে ফিরবে সে ব্যাপারে অবশ্য ওর কিছু জানা নেই। অবাক দৃষ্টিতে সব কিছু চুপচাপ শুনছিল আবির। আরো শুনলাম ও নাকি মাস শেষ হবার আগেই ওর রুম চার্জ, বিল সবকিছুর টাকাই আগাম মিটিয়ে দিয়ে গেছে। স্ট্রেঞ্জ, সব ভাড়াও মিটিয়ে দিয়ে গেছে। ওকে তাহলে মেসটা ছেড়ে দেবে নাকি? সেসব বলতে পারবো না ভাই, কত ডিটেলস আমার কাছে নেই। তাছাড়া আমার সাথেও তো আর কোনো কন্ট্যাক্ট হয়নি। আবির আর কোনো মন্তব্য না করে চুপচাপ নোটবুকটা ব্যাগে ঢুকিয়ে চেন লাগিয়ে দিল।
হঠাৎ পেছন থেকে শুনতে পেল প্রবুদ্ধ বাবলিকে বলছে, কি হলো বলতো মেয়েটার? অকারণে তো ডুব মারে না খুব একটা। শরীর টরীর খারাপ করে আবার বাড়িটারি চলে গেল না তো? কি জানি, আমি তো ভাবছিলাম আমরা না জানলেও আবির অন্তত কিছু জানবে, কিন্তু ও তো। আবির ওদের কথা শুনতে শুনতে দ্রুত ব্যাগ গুছিয়ে নিল। 1 ঘন্টা পরে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে বটে, কিন্তু আজ আর ততক্ষণ অপেক্ষা করার কোনো ইচ্ছা নেই। পকেট থেকে শুধু বাইকের চাবিটা বের করে নিল। প্রবুদ্ধ হঠাৎ জিজ্ঞেস করলো বাবলিকে, আচ্ছা, ওর বাড়িতে গিয়ে একটা খোঁজ নিলা হয় না? এই, তুই তো গত বছর পুজোর সময় গিয়েছিলি না ওদের বাড়িতে, তাই না? ধুস, সে তো অনেক দূর। মেদিনীপুর লাইনে বালিচক বলে একটা স্টেশনে নেমে তারপর আবার বাস বা ট্রেকারে করে কিছুটা যেতে হয়। এখনই ওসব করার কোনো দরকার নেই। কাঁধে ব্যাগটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল আবির। ভেতরে ভেতরে একটা অস্বস্তি অনুভব করছিল। ডান হাতের মুঠোয় চাবিটা শক্ত করে ধরে দ্রুত বেরিয়ে গেল ক্লাস থেকে। আবিরের যাত্রাপথের দিকে তাকিয়েছিল বাবলি। ওর মোবাইলটা নিয়ে প্রবুদ্ধ গেম খেলছিল। দ্রুত ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে একটা নাম্বার বেছে কতগুলো শব্দ দুনিয়ায় চালান করে দিল বাবলি। প্রবুদ্ধ হা করে মেসেজটা দেখছিল। ওকে একটা চিমটি কেটে বাবলি বলল, এই, তুই আমাকে এমন মিস করিস? বাবু, ও বাবু, একটা টাকা দাও না। অনেকক্ষণ ধরেই বাচ্চাটা ইনিয়ে বিনিয়ে বায়না করছিল। সাধারণত ভিক্ষে ঠিককে একেবারেই দেয় না আবির, তবুও কেন জানি না দুনিয়ার সব ভিখারি ওকে দেখলে একেবারে ঝাঁপিয়ে পড়ে। জানালার ধারের সিটে বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে চুপচাপ বসেছিল। ট্রেনটা খুব জোরে ছুটছে। দামাল বাতাস ওর চোখে মুখে অনবরত ঝাপটা মারছে। রুগ্ন ছেলেটার মুখের দিকে তাকিয়ে কি একটা মনে হতে পকেট থেকে নিজের পার্সটা তুলে নিল আবির। খুচরো পয়সার খোপটা খুলে হাত উপরে যতগুলো কয়েন ছিল সবগুলো হাতে ঢেলে নিল। ছেলেটা এতক্ষণ হাঁ করে আবিরের কাণ্ড কারখানা দেখছিল, কিন্তু আসল চমকটা লাগলো তখন যখন মুঠো ভর্তি সবকটা কয়েনগুলোই ওর দিকে বাড়িয়ে দিল আবির। একটু ইতস্তত করেই ছটপট নিজের ছোট ছোট দুটো হাতের পাতা সামনের দিকে বাড়িয়ে দিল ছেলেটা, পাছে বেশি দেরি করলে যদি দানকর্তার মতি পরিবর্তন হয়ে যায়, হয়তো সেই ভয়ে। ট্রেনের গতি ক্রমশ মন্থর হয়ে আসছে। ইতিমধ্যে সহযাত্রীদের কাছ থেকে জেনে নিয়েছে সামনে আগত স্টেশনটাই বালিচক। বাঙ্ক থেকে ওর রুকস্যাকটা নামিয়ে নিল আবির। বেশ খিদে খিদে পাচ্ছে এবার। সকাল থেকে 1 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া পেটে কিছুই পড়েনি। একদম কাক ভোরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আজ প্রায় দিন আষ্টেক হয়ে গেল বৃষ্টির কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যে ওর মেসে গিয়ে বেশ কয়েকবার খোঁজ নিয়ে এসেছে আবির, এখনো ফেরেনি সেখানে। মোবাইল যথারীতি সুইচড অফ। ওর দেশের বাড়িতে আছে কিনা তার গ্যারেন্টিও কেউ দিতে পারেনি। একটা অস্বস্তি বোধ তো ছিলই, তার সঙ্গে গত 2-3 দিন ধরে প্রচন্ড অপরাধ বোধেও ভুগছে আবির। শেষ পর্যন্ত গতকাল সারা রাত বিছানায় ছটফট করার পর ভোরের আলো ফুটতেই আর সিদ্ধান্ত নিতে দেরি করেনি ও। বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছে এই ছুতো দিয়ে কাঁধে ব্যাগটা তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আজ এর একটা বিহিত না করলেই নয়। গত 1.5 বছরে যার সঙ্গে 8 ঘন্টার বেশি সম্পর্ক ছিন্ন হয়নি, 8 দিন তার কোনো খোঁজ না পেয়ে এভাবে চুপচাপ বাড়িতে বসে থাকা ওর পক্ষে সম্ভব নয়। স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছিল আবির। বৃষ্টির কাছ থেকেই শুনেছিল
স্টেশনে নেমে ট্রেকারে অথবা বাসে গোপীনাথপুর বলে একটা জায়গায় যেতে হয়, সেখানেই ওর বাড়ি। এবার তবে বাস স্ট্যান্ডটা কোন দিকে রয়েছে সেটাই জানতে হবে। কোথায় যাবে বাবু? সেই ভিখারি ছেলেটা, ও তাহলে এখানেই নেমেছে। আবিরের মুখ চোখ দেখে হয়তো মনে হয়েছিল এখানেও প্রথম এসেছে, তাই নিজেই কাছে এসে জানতে চাইছে। আমি গোপীনাথপুরে। আবির স্মিত হেসে ওর গন্তব্য জানাতেই ছেলেটা শুধু ওর সঙ্গে গিয়ে স্ট্যান্ডটা দেখিয়েই দিল না, বরং গোপীনাথপুরগামী একটা ট্রেকারেও তুলে দিল। এটা কি সেই এক মুঠো খুচরোর কৃতজ্ঞতা হবে হয়তোবা। গোপীনাথপুরে যখন নামলো তখন সকালের আমেজটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাস রাস্তার উপর চা, চপ, তেলে ভাজার দোকানগুলো গম গম করছে। খানিক দূরে একটা মিষ্টির দোকানের সামনে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখে সেদিকেই এগিয়ে গেল আবির। পেটের ভেতরের ক্ষুধার্ত জানোয়ারটাকে আর বাগে আনা যাচ্ছে না। কথায় বলে মুড়ির সাথে ভুঁড়ির যোগ বিশাল। ভুঁড়ি শান্ত হতেই মাথাটা একটু পরিষ্কার হলো আবিরের। সকাল সকাল তোরে বেরিয়ে তো এসেছে, কিন্তু আসল সমস্যাটা হলো বৃষ্টির বাড়ির আসল লোকেশনটাই ওর জানা নেই। গোপীনাথপুর নেহাত ছোট জায়গা নয়, শুধুমাত্র বৃষ্টির নাম আর পদবিতে ওকে যে লোকে চিনবে সেটা আশা করাটাও অত্যন্ত অবান্তর হবে। অতঃকিম মাটির ভাঁড়ে এক কাপ গরম চা নিয়ে রাস্তার ধারের একটা বেঞ্চিতে বসলো আবির। ঠান্ডা মাথায় ভাবতে হবে আগামী কর্তব্য কি হবে ওর। এত দূর এসে বেকুবের মতো ফিরে যাওয়াটার কোনো মানে হয় না। একবার অন্তত বৃষ্টিকে চোখের দেখা না দেখলে ওর ভেতরের অস্থিরতা শান্ত হবার নয়। একটা সহজ উপায় অবশ্য আছে, বাবলিকে ফোন করা। কারণ ও গত বছরই এখানে এসেছিল। বৃষ্টির বাড়ি অবধি ঠিকঠাক পৌঁছানোর রাস্তাটাও ওর নিশ্চয়ই জানা। কিন্তু এই সহজ পন্থাটা একটু ভাবনা চিন্তার পরে নিজে থেকেই বাতিল করে দিল আবির। বাবলিকে বলা মানেই এক্ষুনি কথাটা রাষ্ট্র করে দেবে। যা পেট পাতলা মেয়ে। এমনিতেই ওদের দুজনের সম্পর্ক নিয়ে কলেজের করিডোরে একটা গুজুর ফুসুর চলতেই থাকে। তার উপরে আবার যদি আবিরের গোপীনাথপুরে যাওয়ার খবরটা পায়, তাহলে সমস্ত গসিপের টিআরপি বাড়তে আর কতক্ষণ। না, এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। চা শেষ করে ভাড়টা ফেলে দাম চুকিয়ে দোকান থেকে বেরিয়ে এলো আবির। ট্রেকার ওকে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল সেখানেই বাস রাস্তার পাশ দিয়ে গ্রামের ভেতরে একটা লাল মোরামের রাস্তা চলে গিয়েছে। যতদূর মনে পড়ে হাঁটা পথে মিনিট 10 একটা রাস্তার কথা কখনো একবার বলেছিল বৃষ্টি। 7-5 ভাবতে ভাবতে লঘু পায়ে ওই রাস্তা ধরেই হাঁটা দিল আবির। হঠাৎ মনে পড়ল বৃষ্টির বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার। উনি এই অঞ্চলেই প্র্যাকটিস করেন, তবে এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ল না। বৃষ্টির পদবী মুখার্জি। ডাক্তার মুখার্জি বললে কি মানুষ চিনতে পারবে? কে জানে। ঠিক করলো প্রথমে ওই পন্থাই ট্রাই করবে। তাতে যদি কাজ না হয় তখন অন্য কিছু ভাবা যাবে। এই রাস্তাটা একটু নির্জন, লোকজন তেমন দেখা যাচ্ছে না আশেপাশে। সামনে একটা খালের ওপর ছোট সাঁকো রয়েছে, তার উপরে বেশ গুমটি কয়েকটা দোকানঘর দেখা যাচ্ছে। ঠিক করলো প্রথমে ওখানেই জিজ্ঞেস করে নেবে। রাস্তাটা অন্তত ঠিক ধরেছে কিনা সেটা নিশ্চিত করে নেওয়া যাবে। সাঁকোটা পেরোবার সময়ই দেখতে পেল বিপরীত দিক থেকে সাইকেলে করে একটা অল্প বয়সী মেয়ে এই দিকেই আসছে। সাইকেলের সামনের বাস্কেটে একটা ব্যাগ রাখা, বোধহয় টিউশন পড়তে যাচ্ছে। এক ঝলক সেদিকে তাকিয়েই আবির চোখ সরিয়ে নিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটা ওকে দেখেই কিছু একটা ভেবে অবাক হয়ে সাইকেল স্লো করে নিল। তারপর ওর দিকে তাকিয়েই ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো। আবির কিন্তু এই ব্যাপারটা খেয়াল করেনি। মেয়েটা হয়তো ওইভাবে তাকিয়েই পাশ দিয়ে বেরিয়ে যেত,
যদি না হঠাৎ আবির পেছনে ঘুরে আচমকা ওকে ডাকতো, এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন, একটু হেল্প দরকার ছিল। সাইকেলটা ঘ্যাচ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো মেয়েটা। মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো আবির। আমি আমি না এখানে নতুন, তো কাইন্ডলি একটু কি বলতে পারবেন যে ডাক্তার মুখার্জির বাড়িটা কোন দিকে পড়বে? হোমিওপ্যাথি ডাক্তার? সাইকেলের হ্যান্ডেলটা ধরে স্থির দৃষ্টে ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো মেয়েটা। মনে মনে বেশ খুশি হলো আবির। যাক, ফার্স্ট চান্সেই বাড়িটা মনে হয় খুঁজে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার বাড়িটাই খুঁজছি। কিন্তু উনি তো বাড়িতে পেশেন্ট দেখেন না। না মানে আমি আসলে ওনাকে ঠিক দেখাতে মানে মানে ওনার বাড়িতে আসলে আমি একটা অন্য কাজে এসেছিলাম। কোত্থেকে আসছেন? শিবপুর, মানে ওই হাওড়া থেকে। ও, তা সেটা তো একটু দূরে। শর্টকাটে একটা আছে বটে, কিন্তু সে অনেক গলির রাস্তা। আপনি কি চিনে যেতে পারবেন? আপনি যদি মোটামুটি ডিরেকশনটা বলে দিতে পারেন তাহলে আমি জিজ্ঞাসা করতে করতে ঠিক চলে যাব। সহজে যাওয়ার একটি গলি আছে সামনের মোড়েই। কি মনে হতেই বাম হাতের কবজি উল্টে নিজের হাত ঘড়িটা দেখে ফের বলল, চলুন আপনাকে কিছুটা এগিয়ে দিই। এতটা উপকার আশা করেনি আবির। সে কি, না না, আপনাকে এতটা কষ্ট করতে হবে না। আপনি শুধু আমাকে বলে দিন, আমি চলে যেতে পারবো। তাছাড়া আপনারও হয়তো দেরি হয়ে যাচ্ছে। পারবেন না চিনতে, ডাইনে বাঁয়ে অনেক বাঁক আছে। আমার হাতে সময় আছে এখনো, চলুন। এই বলে সাইকেলের হ্যান্ডেলটা ধরে উল্টো দিকে হাঁটতে শুরু করলো মেয়েটা। একটু থমকে গিয়েছিল আবির। প্রথম সাক্ষাতেই যে এতটা উপকার কেউ করে তা ওর জানা ছিল না। মেয়েটাকে তো পূর্ব পরিচিত বলে মনেও হলো না। ঠিকই বলেছিল মেয়েটা, প্রথমবার এতগুলো ঘুরপথ চিনে একা আসাটা ওর পক্ষে বেশ মুশকিলই হতো। কিছু দূর এসে ওরা দুজন একটা বড় পুকুরের সামনে দাঁড়ালো। বিপরীত দিকে পাশাপাশি দুটো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, একটা টিনের ছাউনি আর একটা সবুজ রঙের একতলা পাকা বাড়ি। হাত তুলে দ্বিতীয় বাড়িটার দিকেই নির্দেশ করলো মেয়েটা। এই যে পুকুরের পাশ দিয়ে রাস্তাটা দেখছেন, এটা ধরে সোজা চলে যাবেন, তাহলেই বাড়ির সামনে পৌঁছে যাবেন। এটা বাড়ির পেছন দিক। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। এত সহজেই যে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে ভাবতেই পারছে না আবির। এবার মিষ্টি করে হাসলো মেয়েটা। ঠিক আছে, আমি আসি তবে। সাইকেলটা ঘুরিয়ে মোড়ের মাথায় অন্তর্হিত হয়ে গেল মেয়েটা। এবারেই সবচেয়ে চরম মুহূর্ত। কি বলে ঢুকবে বৃষ্টির বাড়িতে? ওর মুখোমুখি হয়েই বা কি বলবে? তাছাড়া এমন সময় ও বাড়িতে আছে কিনা সেটাও জানেনি। এইসব 7-5 ভাবতে ভাবতে সামনের দিকে গুটি গুটি পায়ে হাঁটা দিল আবির। হালকা সবুজ রঙের একটা ছোট্ট একতলা বাড়ি। বাড়ির ছাদের পাঁচিলে বিভিন্ন ছোট ছোট টবে বসানো ফুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে বাড়িটা দেখতে দেখতে হঠাৎ কিছু একটা চোখে পড়তেই মাটির সঙ্গে ওর পা দুটো যেন আটকে গেল। এইমাত্র ছাদে একজন উঠে এলো। মিঠে হলুদ রঙের চুড়িদার পরনে তার, ভিজে এলো চুল, দু কাঁধ ছাপিয়ে নেমে এসেছে। গাছে জল দেওয়ার একটা ঝাঁঝরি রয়েছে হাতে। সযত্নে একটার পর একটা গাছের শরীর ধুয়ে দিচ্ছে। না, একটু ভুল হলো বলা। বৃষ্টি হচ্ছে আজ অনেক দিন পর, অনেক দিন পর। আকাশ কালো করে মুষলধারে ঝমঝম 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 শব্দ শুনতে পাচ্ছে আবির। সারা শরীর মন ভিজে যাচ্ছে ওর। মন থাক আড়ালে, মাঝে মাঝে চুমতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সিঁড়ি ছিলে
মেদিনীপুর থেকে হাওড়াগামী একটা ট্রেন আসছে। মাইকে অ্যানাউন্সমেন্টের পর নির্দেশিত প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসে রয়েছে আবির। ডান হাতের দুটো আঙুলের ফাঁকে একটা সিগারেট ধরা, যদিও সেটা এখনো অক্ষতই রয়ে গিয়েছে। আজ সকাল থেকে একটাও সিগারেট ধরায়নি, আসলে ইচ্ছাই করেনি একবারও। বৃষ্টি, তুই কেমন আছিস? শরীর ভালো আছে তো? আচ্ছা, এতদিন তুই কলেজে আসিসনি কেন রে? তোর ফোনটাও বন্ধ, একবার একটা খবর তো দিতে পারতি। তুই জানিস আমরা সবাই কত চিন্তা করছিলাম তোর জন্য। এরকম কত প্রশ্ন জমেছিল মনের ভেতরে। ভেবেছিল দেখা হতেই গল গল করে সব বেরিয়ে আসবে, কিন্তু সব প্রশ্ন ধুয়ে গেল ওই বৃষ্টিতে। যখন থামলো সেই বৃষ্টি ধারা, তখন সেই রাস্তাতেই সদ্য স্নাত আবিষ্কার করলো আবির নিজেকে। কতদিন পর তোকে দেখলাম বৃষ্টি। তুই ঠিক আছিস, তুই ভালো আছিস, আর কি চাই আমার? এরপর আর কোনো প্রশ্ন বা সংশয় আবিরের মনে অবশিষ্ট ছিল না। অনর্থক আর সামনে পা না বাড়িয়ে চুপচাপ ফেরার পথ ধরেছিল। কিরে, দেখা না করেই চলে যাচ্ছিস সে? ঠিক ওর পাশেই বৃষ্টি এসে দাঁড়িয়েছে। চমকে ঘাড় ঘোরালো আবির। ওর নিরুত্তর দৃষ্টিতে অনেক লুকানো কথা ছিল, তবে ঠোঁট দুটো সামান্য কাঁপলেও কোনো শব্দ উচ্চারিত হলো না। কিরে, কি হলো? এতটা পথ এলি, তাও একবারও বাড়ি এসে দেখা করলি না? তা অন্য কোনো কাজে এসেছিলি বুঝি? আবিরের নির্বাক দৃষ্টির ভাষাগুলো একটু একটু করে পড়ে নেওয়ার চেষ্টা করছিল বৃষ্টি। এবার ওর পাশে এসে বসলো। বিস্ময়ের ছবিটা এখনো আবিরের মুখ থেকে মিলিয়ে যায়নি। বৃষ্টি, তুই কি করে জানলি আমি এখানে এসেছি? টেলিপ্যাথি বলতে পারিস, অথবা মোবাইলও ব্যথিও। প্রাণ খুলে হেসে উঠল বৃষ্টি। ওর পরনে এখনো সেই হালকা হলুদ রঙের চুড়িদারটা। আধ ভেজা দুষ্টু চুলগুলোকে অবশ্য একটা ক্লিপ দিয়ে শাসন করে রেখেছে। একটা সদ্য স্নাত মিষ্টি সুঘ্রাণ আসছে ওর শরীর থেকে। ফের কৌতুক ভরে জানতে চাইল বৃষ্টি, তা কেমন আছিস জিজ্ঞেস করলি না তো? আর কি জিজ্ঞাসা করব, ভালোই তো আছিস দেখতে পাচ্ছি। না রে, মোটেই ভালো নেই। সপ্তাহ দুয়েক হলো আমার জন্ডিস হয়েছে। বাড়িতে দুবেলা শুধু সেদ্ধ ভাত খাওয়াচ্ছে জানিস। এই তো দেখ না, চোখ হাতের চেটোগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এই বলে নিজের হাতটা আবিরের কোলে তুলে দিল বৃষ্টি। আবির ওর হাতের চেটোতে আঙুল বুলিয়ে দিতে লাগলো। বৃষ্টির চোখের দিকে না তাকিয়েই বলল, একটা ফোন অন্তত করতে পারতিস। এতদিন কোনো রকমের কোনো পাত্তা নেই। কেন, কাকে বলতে হবে শুনি? কেই বা খোঁজ করছে আমার? আমার জন্য চিন্তা করার কে আছে ওখানে? বৃষ্টি নিজের হাতটা সরিয়ে নেওয়ার আগেই আবির চট করে ধরে ফেলল। বৃষ্টির ফর্সা হাতের চেটোয় ফিকে হলদে ভাব। আবির এবার একটু হেসে ভাব গম্ভীর পরিবেশটাকে পাল্টানোর চেষ্টা করল। তাহলে গায়ে হলুদ হওয়ার আগেই সারা শরীর হলুদ করে ফেললি? ভালো বলেছিস, কিন্তু বললি না তো আমার সাথে দেখা না করেই কেন চলে যাচ্ছিলি? সেসব বলবো, কিন্তু আগে তুই বল, আমার আসার খবর কোথা থেকে পেলি? আমি তো কাউকে জানিয়ে আসিনি এখানে, আর কাউকে খবর দিয়েছি বলেও তো মনে পড়ে না। তুই সামহাউ তোদের বাড়ির কাছাকাছি থেকে আমাকে দেখতে পেয়েছিলি নাকি? না, সে দেখতে পাইনি, তবে তুই যে আমার বাড়ি পর্যন্ত এসেছিলি সে খবরটা একটু আগেই পেলাম।
কি করে পেলি? আমাকে তো কেউ চেনে না ওখানে। তাহলে না, আর কেউ না চিনলেও একজন কিন্তু ভালোই চিনতে পেরেছিল। তার নাম তৃষা। সেই তো ফোন করে তোর আসার কথা বললো আমাকে। তৃষা? সে আবার কে? বাহ, সেই যে মেয়েটা তোকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, এর মধ্যেই ভুলে গেলি তাকে? ওহো আচ্ছা, ওই মেয়েটাই তৃষা। কিন্তু আমি তো ওকে কখনো না, তুই দেখিসনি, কিন্তু ও তোকে দেখেছে। সরাসরি নয় অবশ্য, মোবাইলে, ছবিতে আর ফেসবুকে। আসলে তৃষা আমার জেঠুর মেয়ে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ওদের বাড়ি। ও যখন আজ সকালে টিউশন পড়াতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তোর সাথে দেখা হয়ে যায়। আর মজার বিষয়, তুই ওকেই আমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলি। তোকে আমার বাড়ির কাছে পৌঁছে দেওয়ার একটু পরেই আমাকে ফোন করেছিল তৃষা। তারপর আমি বাড়ির বাইরে বেরিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজিও করলাম, কিন্তু ততক্ষণে তুই চলে গিয়েছিলি, তাই আর তোর দেখা পাইনি। তোর ফোনটাও আবার সুইচ অফ করে রেখেছিস। এরপর ভাবলাম যদি ফিরে গিয়ে থাকিস তাহলে হয়তো সময়ের মধ্যে স্টেশনে এসে পৌঁছলে তোর দেখা পেলেও পেতে পারি, তাই তড়িঘড়ি চলে এলাম। আসি, সবাই তোকে ফোনে পাচ্ছে, আমি শুধু বাদ, তাই না? গলার ভেতরের অভিমানটা ফের যেন দানা বেঁধেছে আবিরের। কলকাতায় যে সিম কার্ডটা ইউজ করি সেটা বাড়িতে এলে ভালো সিগন্যাল থাকে না, তাই এখানের জন্য আরেকটা সিম নিয়েছি। ওখানে মেসে যখন জন্ডিস ধরা পড়লো তখন বাবা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে বলল। নতুন নাম্বারটা এখনো সবাইকে দেওয়া হয়ে ওঠেনি তাই। আর সেই সবার মধ্যে আমিও নিশ্চিতভাবেই রয়েছি। কেন দেব? হ্যাঁ, সব বন্ধুকেই দিতে হবে বুঝি? সব বন্ধু নয়, কোনো বিশেষ বন্ধু, এমন কোনো ভালো বন্ধু যাকে যাকে সে এই কদিনে নিজের জ্ঞাতে অজ্ঞাতে 1000 বার অসংখ্য বার মিস করেছে, তাকে তাকে কি যোগাযোগের সূত্রটা দেওয়া যেত না বৃষ্টি? যেত না? মনে মনে এই কথাগুলো বললেও মুখে কিন্তু কিছু বলতে পারল না আবির। কিভাবে একজনের উপস্থিতির চেয়েও তার অনুপস্থিতি আর অজ্ঞাতবাস বড় মূল্যবান হয়ে উঠতে পারে, তা এর মধ্যেই মর্মে মর্মে উপলব্ধি করেছে সে। বৃষ্টি যে প্রশ্নটা ওকে করেছে তার উত্তর কি ও এখনই দিতে পারবে? ট্রেনটা গুটি গুটি পায়ে দূর থেকে প্ল্যাটফর্মের ধার দিয়ে এগিয়ে আসছিল। সেদিকে তাকিয়ে আবির ঠায় বসে রইল। তোর ট্রেন এসে গিয়েছে। থমথমে গলায় কথাগুলো বলে বৃষ্টি টের পেল ওর ডান হাতটা এখনো আবিরের 2 হাতের তালুবন্দি। ট্রেনটা ধীরে ধীরে ওদের সামনেই এসে দাঁড়িয়েছে। কত লোক উঠছে নামছে, সেদিকে যেন কোনো খেয়ালই নেই আবিরের। নীরব ধ্যানস্থ হয়ে যেন এক গভীর ভাবনায় ডুবে রয়েছে ও। স্বল্প বিরতি দিয়ে ইতিমধ্যেই ট্রেন প্ল্যাটফর্মের গণ্ডি ছাড়িয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। এই ট্রেনটা মিস করলে কিন্তু 1 ঘন্টা আর কোনো ট্রেন পাবি না। ভারী স্বরে কথাগুলো বললেও বৃষ্টি যেন নিজেও চাইছিল না যে আবির এখনই চলে যাক। এখন একটা সত্যিকারের বৃষ্টির খুব দরকার ছিল, ঠিক যেমনটা সিনেমায় হয়, যার অবিরাম ফোঁটাতে প্রকৃতি আর আবিরের হাতের মুঠোয় বন্দি বৃষ্টি সব ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। ওদের দুজনের পরস্পরকে না বলা কথাগুলো ধীরে ধীরে চুইয়ে চুইয়ে ঝরে পড়বে শরীর থেকে। এমন একটা বৃষ্টির জন্য শুধু 1 ঘন্টা নয়,
নিজের সম্পূর্ণ একটা জীবন অপেক্ষা করতে রাজি আছে আবির।